আরিয়ার ভাইকে সাথে টকশো করার আমার খুব ইচ্ছা, যে তিনি এত নীতি কথা বলে, একটা গরিব মানুষের, একটা খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের সেন্টিমেন্টকে টাকা দিয়ে কেনার মতো পাপ, এটা একটা পাপ, এটা গ্রেট সিন। এটা মনে করেন যে শিরকের পরে কি কুফর, তাই না? এই টাইপের একটা পাপ, মানে এই পাপ ক্ষমার অযোগ্য পাপ, নৈতিকভাবেও পাপ, ধর্মীয় দৃষ্টি থেকেও পাপ। এইভাবে কিন্তু আপনার ভোটটা বাড়ছে, ভোটটা বাড়ছে। তারপরে আবার মনে করেন আমি এখন এই বিভিন্ন বয়ান তো আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের মহান ধর্মকে, এই মহান ধর্মটার শিশিরও যেমন অনুসারী, আমি অনুসারী, তুষার এইটাকে আবার কেউ মুক্তিযুদ্ধে একক করে নিতে চান, এটাও আমাদের ধর্মপ্রাণ মানুষ হয়তো কেউ মেনেছে, কেউ মানেনি। এই জন্য তাদের যে ভোটটা, আমি ভোটটাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই যে শাহরিয়ার ইকবাল কবির ভাই যেটা করেছে, এটা কোনোভাবে সমর্থন, শিশিরের সমর্থন। কিন্তু আমরা তো এছাড়াও আরো অনেক বক্তৃতা শুনেছিলাম। আমি সবকিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি ঐক্য, আমাদের নেতাও বলেছে ঐক্য, আমরা এই ঐক্যটা চাচ্ছি, কারণ এখন ঠিক আছে, আমরা বিশ্লেষণে যেতে চাই। আমি অ্যাডভোকেট শিশির মুনির আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা তো দেখলাম যে জামাত ইসলামের সংখ্যালঘু ভোটের জন্য সংখ্যালঘু একজন প্রার্থী দেয়া হলো, নারীদের ভোটের জন্য অনেক নারীকে রাস্তায় নামতে দেখেছি আমরা, মানে আমরা অন্তত হ্যাঁ এই মেসেজটা এসছে যে জামাত ইসলামের নারী কর্মী আছে। মুক্তিযুদ্ধের সময়ে জামাতের যে ভূমিকা ছিল, সেই অপবাদ, সেই কালিমা ঢেকে দেওয়ার জন্য আমরা দেখলাম কর্নেল অলি আহমেদ এবং মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে, কিন্তু বিশ্লেষণ বা অনেকেই বলছে যেগুলো কোনোটাই কাজে দেয়নি। কেন দেয়নি বলে আপনার মনে হয়? দেখুন, মেসি ভোট 12,76,00,000 ভোটার ছিল মনে হয় এই ভোটে। তার মধ্যে জামাত নির্বাচন করেছে 227টা, বাকি করেছে শরিক দল। 227টার ভিতরে 68টা সিট পেয়েছে। কিছু কিছু জেলায় সবটাই পেয়েছে, 4টা সিটে 4টাই পেয়েছে। কোন কোন অঞ্চলে আছে একটাও পায় নাই, কোন বিভাগে আছে এক বিভাগেই 25টা পেয়েছে, আর কোন বিভাগে আছে একটা সিটও, সিলেটে কিন্তু একটা সিটও পায়। সম্ভবত আরো ঢাকায় তো পেয়েছে এবার কিছু, কিন্তু ময়মনসিংহের দিকে সিট পায়নি, ওইদিকেও কিছু বিভাগেই পায়নি। চট্টগ্রামেও ভালো করে নাই, যেখানে অতীতে চট্টগ্রামে ভালো করতে, চট্টগ্রামে পুরা মিলে মানে 2টা সিট পেয়েছে। তো জনগণের এই ভোটাধিকার প্রয়োগ, তাদের মতামত প্রয়োগের প্রতি তো শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি আপনি এজেন্ডা পেশ করব, বিএনপি এজেন্ডা পেশ করেছে, আমাদের জোটের লোকের এজেন্ডা পেশ করেছে, পিপল চুজ করেছে কাকে তারা নিবে, কাকে তারা নিবে না। এখন এটার পিছনে নানান কারণ আমরা দাঁড় করাতে পারবো। ফ্যাক্ট ইজ মেজরিটি সিটে, অ্যাবসলিউট মেজরিটি সিটে আমাদেরকে সাপোর্ট করে নাই, এটা রিয়ালিটি। এখন আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কত ভোটের ব্যবধানে কোন আসনে পাশ করেছে, কত ভোট আগে কার ছিল, এইটা কার ছিল, ওইটা কার ছিল, এই সমস্ত অ্যানালাইসিস আমরা দাঁড় করাতে পারবো। তবে আমি মনে করি ইন জেনারেল জামাত ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় ভালো করেছে। অবশ্যই, কারণ 41 সালে 1941 এ জামাত প্রতিষ্ঠা হওয়ার পর এবার সর্বোচ্চ 12% ছিল সর্বোচ্চ, এবং জামাত এককভাবে 31% ভোট পেয়েছে। তার মধ্যে আসন নির্বাচন করেছে মাত্র 227টা, 227টাকে কেন্দ্র করে 31% ভোট পেয়েছে। আমি বাকিগুলোকে একসাথে যোগ করলে আমি এই 227টায় বিএনপি কতটুকু পেয়েছে আর এই 227টা জামাত ইসলামী কতটুকু পেয়েছে, এটা হিসাব করলে আমি দেখলাম মাত্র 7%। এই নির্বাচনের ক্যাম্পেইনে যে প্রসিডিউর, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচনে কি আপনারা এই একই কৌশলই ব্যবহার করবেন কিনা? 5 বছরের দেশ আর অনেক পরিবর্তন হবে, তখন গিয়ে আপনারা নির্ধারণ করবেন। 5 বছরের কৌশল এখন তার আপনি নির্ধারণ করা ঠিক হবে না। কিভাবে যায় অর্থনীতি, কিভাবে যায় বর্তমান সরকারের পারফরমেন্স কেমন হয়, আমাদের সঙ্গে তাদের রিলেশনশিপ কেমন দাঁড়ায়, এরপর ইলেকশনের আগে নিশ্চয়ই আর্থসামাজিক কন্ডিশন বিবেচনা করে আপনাকে ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। আগে থেকে বলাটা ঠিক হবে। আব্দুল তুষার, আমি আপনার কাছে আসি। আমরা তো এরকম শুনেছিলাম জামাত ইসলামের একজন প্রবীণ নেতার কাছ থেকে যে স্বয়ং আল্লাহ চায় এবার আমরা ক্ষমতায় যাই। তো আপনার মন্তব্য শুনি যে আপনি কিভাবে দেখেন? তারা নিশ্চয়ই কোনো খবর পেয়েছিলেন, ওপর থেকে কোনো খবর তাদের কাছে এসেছিল, নাহলে আল্লাহর ইচ্ছা কারো তো বলতে পারার ক্ষমতা নাই। কারণ আল্লাহর ইচ্ছা বা আল্লাহর কথা বা আল্লাহর কোনো বাণী, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো পাওয়ার কথা না। ফলে যদি আল্লাহ কিছু চায় কেউ বলেন, তাহলে এটা একটা মেটাফোর, আসলে বাগধারা। উনি বলেছেন যে হয়তো উনি বিশ্বাস করেন যে আল্লাহ এটা চায়, সেখান থেকে বলেছেন, মানে আল্লাহর বাণী হিসেবে এটা বলেন। আমরা বলি না যে আল্লাহ চাহে, তো ওরকম এটা হতে পারে। তবে আল্লাহ যে চান নাই সেটা আমরা টের পেয়েছি ভোটের পরে। উনি ভেবেছিলেন যে আল্লাহ এটা চায়, কিন্তু আল্লাহ যে চান নাই সেটা ভোটের পরে টের পাওয়া গেছে। আল্লাহ চান নাই নাকি ভোট তো মানুষ দিয়েছে? না, ভোট মানুষের মন কে নিয়ন্ত্রণ করে বলেন? মানুষের মন কোথা থেকে নিয়ন্ত্রিত হয়? এই যে তাহলে কি পলিটিশিয়ানরা কি কোনো ক্যাম্পেইন করবে না? মানুষ তদবির করতে পারে, মানুষ একটা জায়গায় গিয়ে চেষ্টা করতে পারে, কাজ করতে পারে। কিন্তু আপনি মিটে মিটে হাসছেন, এই হাসির কোনো দরকার নাই, কারণ এটা একটা ধর্মবিশ্বাস। যে ধর্মবিশ্বাস আমি মনে করি যে মানুষ যতই চেষ্টা করুক, হাদিস অনুযায়ী কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ফলে কর্মের ফলাফল নিয়ত যদি ঝামেলা থাকে তাহলে একটা ঝামেলা হবে। 1 2 এটা হাদিস, ইন্নামা আল আমালু বিন্নিয়াত, ইন্নামা আল আমালু বিন্নিয়াত, এটা একটা হাদিস, সহিহ হাদিস। তো সেখানে বলা হয়েছে কর্মের ফলাফল নিয়তের উপর বা উদ্দেশ্য, মনের যে ইচ্ছা তার উপরে নির্ভরশীল। আরেকটি হচ্ছে
আমি বিশ্বাস করি যে মানুষ যতই চেষ্টা করুক না কেন, মানুষের কাজের সাফল্য এবং ব্যর্থতা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। মানুষকে আল্লাহ চেষ্টা করার অধিকার মানুষ দিয়েছেন। চেষ্টা করবে এবং দিনের হ্যাঁ। শেষে অবশ্যই কিন্তু দিনের শেষ শেষে বেলায় সফলতা আল্লাহ আসবে না ব্যর্থতা আসবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেন। নির্ধারণ আপনার চেষ্টা আপনি সর্বোচ্চটা করবেন, তাই না? 8 জন যে দৌড় দেয়, 8 জন তার চেষ্টা সর্বোচ্চটা করে, কিন্তু ধরেন একজন হোঁচট খায়, এই যে হোঁচট খেলো, এইটা তার নিয়তি, এটা তার বিধান, এটা হবে। আচ্ছা অতএব হাইপের ব্যাপারটা যেটা বলেছেন, এটা হলো আমরা বহু সিনেমা রিলিজ হওয়ার আগে শুনি যে মেগাস্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার, নাম্বার 1 স্টার এই ছবিটা আছে, এই ছবি ফ্লপ করতে পারে না, কিন্তু এটা ফ্লপ করে। কিন্তু হাইপ থাকে যে এইবার যে ছবিটা আসছে ঈদে, এটা সব ছবিকে উড়িয়ে দিবে। কিন্তু দেখা যায় যে একটা ছবি আসে কি যেন উৎসব, ওইটা এসে বাকি লো বাজেট, বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না এসে হারিয়ে দেয়, বেদের সব ছবিকে শেষ করে দেয়। মানে হিট মুভি সুপারস্টার ছিল না, বেদেমে জ্যোৎস্না, ইলিয়াস কাঞ্চন, তোজাম্মেল হক বকুলের ছবি। এটার মধ্যে আমার এক ঘনিষ্ঠ জন তিনি বিনিয়োগ করেছিলেন, পরে উনি ভেবেছেন এই ছবি কোনোদিন হিট হইতে পারে না, উনি দেখার পরে উনি অত্যন্ত উত্তেজিত হয়ে টাকা পয়সা সব ফেরত নিয়ে নিয়েছেন। কিন্তু ওই দেখেন আল্লাহর ইচ্ছা এটা হিট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ঘটনা। তো হাইপ তোলা যায়, হাইপ আপনি বিভিন্ন ভাবে তুলতে এখন পারেন। আল্লাহর ইচ্ছায় দেশ কেমন চলবে বলে মনে হচ্ছে? না, সেটা আমি বলতে পারবো না, ওইটা উনি বলতে পারবেন। আপনি এখন রসিকতা করছেন, এটা রসিকতা করার বিষয় না না। মানে দেশের- চেষ্টা থাকবে, না চেষ্টা- দেশের চেষ্টা করে- আমি তো আপনার মতো না যে আমি আল্লাহর ইচ্ছা জানি, আমি জানি না, তাই না? আমি যেটা মানে- জানি না, মানে আমি চেষ্টা কেবল কেমন দেখার পরে দেখছেন? আমি যেটা হলো এবং হলো না এটা দেখে বলতে পারবো যে আল্লাহ এটা চেয়েছিলেন, আল্লাহ এটা চান না। না আমি জানতে চাইলাম যে আসলে দেশ কেমন মূল চলবে? প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন যে দেশ কেমন চলবে, চেষ্টাটা কেমন হবে সেটাই আপনি দেশ কেমন বলেন, চলবে আপনি এটা কি তো আমরা বলেন? এখনো চেষ্টা শুরু দেখছি। শুধুমাত্র একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং তারা এখনো তাদের কাজ শুরু করেন নাই। সংসদের অধিবেশন আহ্বান হবে, সংসদ সিদ্ধান্ত নিতে শুরু করবে, মন্ত্রী পরিষদ তাদের সিদ্ধান্ত দিতে শুরু করবে, সেসব সিদ্ধান্ত নিয়ে আপনি টকশো করবেন এবং সেই সব টকশো আমাকে ডাকলে পরে আমি সেইভাবে বলবো, আলোচনা সমালোচনা করব। তখন আমরা বলতে পারবো যে দেশ কেমন চলছে অথবা চলছে না। তবে আমরা প্রত্যাশা করি যে দেশ আগের থেকে ভালো চলবে, এই কারণে যে আমরা আশা করি যে দলগুলি এবার নির্বাচিত হয়েছে অথবা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা জনগণের অধিকারের কথা বলেছিল, তারা বাক স্বাধীনতার কথা বলেছিল, তারা এমনও বলেছে যে জীবনে কোনো ইন্টারনেট বন্ধ হবে না, কিন্তু ধরেন বিদ্যুৎ বন্ধ হবে না এটা বলে নাই। বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যাবে। অতএব আপনি একটু বুঝতে পারছেন এইসব আইন কানুনের বইয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটা একটার সাথে আরেকটা যুক্ত। অতএব মনে করেন সরকার বললো আমার তো বিদ্যুৎ বন্ধ করার অধিকার আছে, আমি বিদ্যুৎ বন্ধ করবো। ইন্টারনেট অটো বন্ধ হয়ে যাবে। ইন্টারনেট অটো বন্ধ হবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এই সরকার অতএব আমরা সদিচ্ছাটা দেখতে চাই সরকারের কাছ থেকে, যে ওনারা যে কাজটা করবেন, ওনার যে উদ্দেশ্যে সদিচ্ছা সেটা দেখতে চাই। তাহলে ওনাদের সফলতা এবং ব্যর্থতা দুইটাই জনগণ মেনে নিবে। আপনাকে যদি লোকে দেখে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে দৌড়টা দিয়েছিলেন, আপনি হেরে গেলে কেউ বলবে না। কিন্তু কেউ যদি দেখে আপনি দৌড়ের মাঝখানে ডাইনামামে তাকাচ্ছেন, এই যে একটু আগে আমার দিকে যেমন মিটি মিটি হাসছিলেন, এরকম যদি আপনি করেন, আমি হ্যাঁ, তাইলে আপনি হেরে গেলে তখন সবাই বলবো তুমি ডাইনামামে কেন তাকালে। তা আমরা ওইটাই দেখতে চাই যে আমাদের এই নতুন সংসদ তারা মিলেমিশে আমাদের দেশটাকে পরিচালনা করবেন। যা কিছু তর্ক করা সেটা সংসদের ভিতরে করবেন। সংসদের ভিতরে তর্ক আর বাইরে ওই যে পিয়ার পদ্ধতির জন্য যেমন ঐকমত্য কমিশনে হয়েছিল, এসে আলোচনা করে আবার বাইরে আন্দোলন চলে, যুগপথ, হ্যাঁ, রাস্তা এবং মিটিং টেবিল। আমরা এটা আশা করি না, হয় মিটিং এর টেবিলে থাকবেন নাহলে রাস্তায় রাস্তায় থাকবেন। থাকবেন। আমরা সেই জায়গায় আপনাদের কি কি উদ্যোগ নিতে হবে মাঝে একটু উল্লেখ করি। আজকে আপনাদের যাত্রা শুরু করেছেন, ঠিক আজকেই আমরা দেখলাম যে অফিসে মব সৃষ্টি ও হামলা করে এবং তালা দিয়ে অপসারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক। আমি একটু শুনতে চাই আসলে মানে আপনারা কি উদ্যোগ নেবেন এবং এই ধরনের আপনার আজকে এই ঘোষণাটা দেওয়া হলো, আবার আজকেই তাকে তার অফিসে মব করা হচ্ছে। যদি না চায় সরকার তাকে রাখতে পরিবর্তন করা হবে, কিন্তু কেন অফিসে তালা বন্ধ করে হামলা মব সৃষ্টি কেন করা হবে? দেখেন আমাদের প্রাইম মিনিস্টার আমাদের যখন সংসদীয় বৈঠকের পরে উনি যখন শপথ নিলেন তখন কিন্তু বলেছেন যে কোনো জুলুমকারীকে বরদাস্ত করা হবে না। বরদাস্ত শব্দটা ব্যবহার করছে, মানে খুবই এমফাসাইজ দিল যে জুলুম সহ্য করা হবে না। এখন বাসসে যে ঘটনাটা ঘটেছে, এইখানে যারা মপ করেছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে, শাস্তি দেওয়া হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস বর্তমান যে সরকার, তিনি দলীয় বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করবেন না, তিনি জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনা করবেন। যারা মব সৃষ্টি করেছে এই বাসসে, যা বলছে বাসসেই তো বলছেন, তাদের কোনো দলীয় পরিচয়, এই মবদের কোনো দলীয় পরিচয় নেই। তাদের একটাই পরিচয়, তারা ওই মব স্টার, আর কোনো এদের কোনো দলীয় পরিচয় নেই। ওইটাকে আপনি বিএনপি না জামাত না এনসিপি এটা বলতে পারেন না, ওরা সন্ত্রাসী, তারা মব সৃষ্টি করবে। এই বিবেচনায় বিএনপি এটা হ্যান্ডেল করবে। ঠিক আছে, অ্যাডভোকেট শিশির মুনির, আপনার পরামর্শ শুনি সরকারের জন্য যে সরকার কি করে মব কন্ট্রোল করা উচিত করবে। এটা হঠাৎ করে বন্ধ করাটা কঠিন হবে, কিন্তু আমার ধারণা যে স্ট্যান্ড এখন সরকার নিচ্ছে, যে ঘোষণা আজকে দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকেই তো প্রথম অফিস করেছেন, একটু সময় তো দিতে হবে। আসলে এত তাড়াহুড়া করার তো কিছু নাই। 5 বছর মেয়াদী সরকার থাকবে। আজকে মাত্র অফিসগুলো, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উপরে কন্ট্রোল আরোপ করছেন। যদিও একটা কথা কিন্তু সত্যি, পুলিশ বাহিনীতে বিগত সময়ে যা হয়েছে, ইনস্টিটিউশনালি পুলিশ বাহিনী যেভাবে ডেস্ট্রয় হয়েছে, বিগত 1.5 বছরে কিছুটা রিকভার করার চেষ্টা করা হয়েছে,
কিন্তু সেটাকে আরো স্ট্রং করার বিষয় আছে। কিন্তু এবার ইলেকশনে আপনি দেখতে পাবেন মিলিটারিদের ইফেক্টিভ ভূমিকা ছাড়া শুধু পুলিশ দিয়ে কিন্তু নির্বাচন করাটা প্রায় অসম্ভব ছিল। আমি ফিল্ডে যা দেখেছি আর কি। তো এখন তো আর মিলিটারিদের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাকে তো পুলিশের উপর আসতে হবে। বেসিক ফোর্স তো পুলিশ। তো সেটাকে আরো অনেক বেশি স্ট্রেংথেন করা দরকার। এখানে অনেক লোক সমাগম কম আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট দরকার। কিন্তু আমরা গত 18 মাসে যাদের মব করতে দেখলাম, তাদেরকে আসলে তাদের মধ্যে কোনো প্রবণতা হয়ে গেছে কিনা, তারা আবার সেই মব নিয়ে হাজির হবে কিনা, সেই বিষয়টাকে আপনার কাছে সরকার যদি স্ট্রং থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি স্ট্রং থাকে, গোয়েন্দা ইনফরমেশন যদি ইন অ্যাডভান্স পেতে পারেন, তাহলে তো এগুলো কন্ট্রোল করাটা কঠিন হবে না। বড় আকারে করতে পারবে না, ছোট আকারের বাংলাদেশের প্রতি নাগরিকের বিরুদ্ধে তো আর আপনি পুলিশ লাগিয়ে দিতে পারবেন না। কিছুটা 2-4টা এরকম আছে বাংলাদেশে, সবসময় হয়। কিন্তু এটাকে গুড উইশেস দেখা যাচ্ছে গভর্নমেন্ট। তো গুড উইশেসটা যদি থাকে তাহলে আমার ধারণা প্রিভেন্ট করতে পারবে অনেক কিছু। এটার জন্য গোয়েন্দা তথ্য দরকার। আর সেকেন্ড যেটা, যদি হয় তাহলে যে কিউরেটিভ মেজারটা নিতে হয়, পরবর্তী যে পিউনিটিভ মেজার নিতে হয়, সেটা যদি প্রপারলি দেখতে পায় মানুষ হচ্ছে, আমার ধারণা যারা এটা করতে চাইবে তারা অটোমেটিক্যালি সাবসাইডেড হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আব্দুল নূর তুষার। আমি আপনার কাছে শুনি যে মব একটা অনেক বড় সংকটের জায়গা বাংলাদেশে। এটা এই যে প্রবণতা আমরা 18 মাস লাস্ট টাইমে দেখেছি, এই প্রবণতা আমরা দেখতে চাই না। মব কালচার বন্ধের কথাই বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে বন্ধ করাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে? এবং পাশাপাশি আরো একটা কথা আমি প্রশ্ন আকারে রাখতেই চাই, সেটা হলো যে সরকার কতটুকু ভালো করবে, সেটা সরকারের যেমন সদিচ্ছার ব্যাপার আছে, সেখানে পাশাপাশি সহযোগিতার ব্যাপার আছে। আপনি কি মনে করেন যে বিরোধী দল কতটুকু এখানে সহযোগিতা করতে পারে বলে আপনার মনে হচ্ছে বা মনে হয়? বিরোধী দল সহযোগিতা না করলেও কি মব বন্ধ করা যাবে না? সরকার সেটা পারবেন। তবে আমার কাছে এই জিনিসটা বেশ প্রশ্নবোধক মনে হয়। যেমন ধরেন জনাব শিশির মনির এইমাত্র আমাদেরকে এই পদ্ধতিটা বলে দিয়েছেন যে কিভাবে আসলে মব বন্ধ করা বা মবকে নিয়ন্ত্রণ করা যায়। জনগণের অভিপ্রায় এবং জনগণের চূড়ান্ত রায়ে যে সরকার এই যে গণপরিষদ মানে সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ এবং অন্যান্য আইন বা যা কিছু জারি করেছিল, এই যে জিনিসগুলি, এইগুলিকে আগে সরকার জানতেন না যারা মব চালু করেছিলেন? নিশ্চয়ই মব জনগণের অভিপ্রায় ছিল না, এবং এই ক্ষমতাগুলি সব এই বিগত সরকারের কাছে ছিল। তাহলে বিগত সরকার এই তাদের শাসনামলে এই যে মব, এটাকে উস্কে দিয়েছেন, তারা এই মব কালচারকে তৈরি করেছেন। এই সমস্ত ক্ষমতা তো তাদের কাছে ছিলই। এমনকি সংবিধানে না থাকা আইন জারি করারও ক্ষমতা ছিল তাদের, সংবিধানে না থাকা পরিষদ গঠন করার ক্ষমতাও তাদের ছিল। তাহলে এই কাজগুলি, যে কাজগুলি এইমাত্র এই আমাদের শিশির মনির বাতলে দিলেন, এই সব আগে সরকার জানতেন কিন্তু করেন নাই। তাহলে এই যে করেন নাই, এই না করাটাই হচ্ছে মব সংস্কৃতিকে এই পর্যন্ত নিয়ে আসার একটা কারণ। এবং আমি মনে করি, আমি শিশির মনির সাথে একমত, যে সরকার যদি চান তাহলে কেউ না চাইলে কি, তাই না, আইনের মতো হবে, এবং সেই আইন অনুযায়ী মব যারা করবেন, প্রচলিত আইন অনুযায়ী তারা ভীত হবেন, তারা আটক হবেন, তারা আদালতে যাবেন, তারা বিচারের মুখোমুখি হবেন। কিন্তু সেটা তো আমরা করতে দেখি নাই। উল্টো আমরা কি দেখেছি, যারা মব করছে, মবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য পুলিশকে ডেকে আনার পর পুলিশ যারা কমপ্লেইন করেছিল তাদেরকেই ধরে নিয়ে গিয়ে জেলখানায় দিয়ে দিয়েছে। তাহলে এই যে নীতি চালু করা হয়েছিল, এটা কি জনগণের অভিপ্রায় ছিল? কাজী জেসমিন, নিশ্চয়ই না। আমরা সেই এক্সাম্পল আমরা জনগণের অভিপ্রায়, সেই সরকার কেন জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে এই মব কালচার পুষ্কালো? এটার কোনো উত্তর কিন্তু কেউ দিবেন না। আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে একইভাবে রিঅ্যাকশনারি। কারণ আমার মনে আছে সরকার একজন অত্যন্ত উচ্চ পদস্থ ব্যক্তি বলেছিলেন, এই যে মব হচ্ছে, এইসব হচ্ছে, এইগুলি হচ্ছে প্রেশার গ্রুপ। আরেকজন বলেছিলেন উচ্চপদস্থ যে এগুলি হচ্ছে রিঅ্যাকশন, এগুলো হচ্ছে এই যে অত্যাচার, এই যে অন্যায়, সেগুলোর এক ধরনের প্রতিবাদ। কিন্তু মব কখনো প্রতিবাদ না, এবং এটা যে মব যে প্রতিবাদ না, সেটাই যে বাসসের ঘটনাটি আরেকবার প্রমাণিত। শেষ করে দিব আমরা। নতুন আমাদের এই সরকারের, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেব। আপনি কতটুকু আশাবাদী? জাতীয় স্বার্থ পই পই করে কার কাছ থেকে বুঝে নেবেন? জাতীয় স্বার্থ বরং পই পই করে, যারা আমাদের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করতে চায়, সেই সব বন্ধু নয় প্রভু রাষ্ট্র, তাদেরকে বরং আমাদের জাতীয় স্বার্থ পই পই করে বোঝানোটাই জরুরি। জাতীয় স্বার্থ আমি কার কাছ থেকে বুঝে নেবো? জাতীয় স্বার্থ তো আমার কাছে আছে, তাই না? যে জিনিস আমার কাছে আছে সেই জিনিস বরং আমি সারা পৃথিবীকে জাতীয় স্বার্থ পই পই করে বুঝিয়ে দিব। আমি মনে করি যে উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় স্বার্থ আমাদের যে বন্ধু নয় প্রভু আচরণকারী যে রাষ্ট্রগুলি আছে, সেইগুলিকে পই পই করে বুঝিয়ে দিবেন। ঠিক আছে, আমরা আসছি, শেষ করবো। ঠিক এই প্রসঙ্গে আপনার কাছে অ্যাডভোকেট শিশির মনির, আমি শুনতে চাই যে আপনি কতটুকু আশাবাদী যে জাতীয় স্বার্থ রক্ষা করে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন, তিনি যে কথা বলেছেন? আসলে একজন মানুষ তার গুড উইশ প্রকাশ করছে, আমি তার বলতে পারি না যে তার গুড উইশ বাস্তবায়ন করবেন না। তার গুড উইশেসকে আমি খুবই স্বাগত জানাই। তবে আমি মনে করি যে জাতীয় স্বার্থ ফরেন বডিগুলোর সামনে উপস্থাপন করে ন্যায্য হিস্সা আদায় করার যে প্রক্রিয়া, এটার জন্য ইফিসিয়েন্সি দরকার হয়, এটার জন্য ইফেক্টিভ পুশ করার মতো টেন্ডেন্সি এবং ক্যাপাসিটি দরকার হয়। এই ভদ্রলোকের আমি যতটুকু জানি তার ট্র্যাক রেকর্ড ইজ গুড। যদিও মাঝখানে ওনাকে এই সরকারের মন্ত্রী বানানো না বানানো নিয়ে কিছুটা ধোঁয়াশার পরিবেশ তৈরি হয়েছে, বাট হাউএভার
আমি মনে করি ওনার যে ক্রেডিবিলিটি আছে, ওনার যে অতীত ক্রেডিবিলিটি আছে, যে সমস্ত জায়গায় উনি সার্ভিস দিয়েছেন উইথ গুড উইশ, মানে গুড উইলের সঙ্গে দিয়েছেন, তো আমি এক্সপেক্ট করব আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, সরকারও Okay. ভালো কিছু করুক। শেষ করে দেবো একদমই আজিল বাড়ি হেলাল, আপনি একদমই এই বিষয়টাই আপনার কাছে বলার কিছু নেই, কারণ আপনি এখানে নতুন কিছু অ্যাড করবেন না, কারণ আপনাদের সরকার, তিনি আপনাদের সরকারের অংশ, তিনি যেহেতু বলেছেন আপনিও এটাই বলবেন যে জাতীয় স্বার্থ রক্ষা করেই বিএনপি দেশ পরিচালনা করবে। আমি ছোট একটা প্রশ্ন এখানে করতে চাই, সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর খলিলুর রহমান, তার ব্যাপারে আপনারা যে একসময় অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ব্যাপারটা একটু আপনি বলবেন যে আপনারা কেন তাহলে তখন অভিযোগ করলেন, যেহেতু তাকে আপনারা এখন ক্যাবিনেটে নিলেন, যেটাকে তখন আসলে আপনারা পরবর্তী যাচাই করে দেখেছেন, কি আসলে মূল ব্যাপারটা? দেখেন, তখন আমরা বলেছিলাম যে আপনার সেটা যখন পররাষ্ট্র উপদেষ্টাই ছিল খুব সম্ভব ইউনূস সরকার, তাই না? তখন আমরা তার সাথে তার ব্যাপারে অনেকগুলো আমাদের অবজারভেশন ছিল, কিছু রিজার্ভেশন ছিল তার ব্যাপারে। এরপরে মনে করেন পলিটিক্সে আমাদের যে ফরেন পলিসি, যেটা যে বাংলাদেশ ফার্স্ট, উনি হয়তো বা এটার সাথে অ্যাগ্রি করছেন, বা সেই সময় এখন আপনি বলতে পারেন তিনি কি তখন বাংলাদেশ ফার্স্ট এই ফরেন পলিসি ছিল না, যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এটা আমাদের চিরকালীন একটা পররাষ্ট্রনীতি, এটা থেকে আমরা সরে আসছি, কিন্তু এখন ওটা কিন্তু আর পররাষ্ট্রনীতি হিসেবে তুষারবাজি যেটা বলছেন ওরা কিন্তু থাকবে না। আমরা এখন বাংলাদেশ ফার্স্ট এই নীতিটা চেঞ্জ করে সংসদে আলোচনা করা দরকার। এখন আমাদের এই সমস্ত বিবেচনার সাথে পলিটিক্যাল যে প্রোগ্রামসগুলো আমাদের আছে বিদেশের বন্ধু রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে আমাদের যে থিওরি, এই থিওরির সাথে নিশ্চয়ই তিনি একমত হয়েছেন। হয়তো আগে কোনো বিষয়ে দ্বিমত ছিল, এই জন্য তাকে হয়তো এই দায়িত্বটা দেওয়া তাকে তো আপনারা আগে